ওকে, আমরা সিআই ব্যাচ 21 এর 26তম ক্লাসের আলোচনা শুরু করছি। আমরা সিআই শুরু করেছি এবং ই কমার্সের প্রজেক্টটা সিআই দিয়ে স্টার্ট করার জন্য সিআইটা ইনস্টলও করেছি গতদিন, বাট আজকে আমরা টেমপ্লেট মাস্টারিং এর অপশনটাতে যাব এবং টেমপ্লেট মাস্টারিং এর অপশনে এসে প্রথমেই আমরা যেটা শিখবো সেটা হচ্ছে টেমপ্লেটিং, টেমপ্লেটটা সিলেকশন আর কি। কোন টেমপ্লেট গুলো আমরা দেখতে পারি, এখানে বেশ কয়েকটা টেমপ্লেট আমাদের কাছে আছে। আমরা কোনটা ইউজ করতে পারি একটু খেয়াল করেন। ই কমার্স 2053 নামে একটা টেমপ্লেট, না নট দিস ওয়ান, এটা টেমপ্লেট না। শপ আর নিউ বলে একটা টেমপ্লেট আছে। যদি আমরা এটা দেখি, এটা বুটস্ট্র্যাপ থিম। আরো একটা থিম আমাদের কাছে আছে, সেটা হচ্ছে স্পাইসিয়াস। এটাতে মোটামুটি ই কমার্সের যে ফিচার গুলো সবই ডিজাইন করা আছে। ই শপার, এখানেও ই কমার্সের ফিচার গুলো সব ডিজাইন করা আছে। আমি 3টা টেমপ্লেট ওপেন করেছি, দেখি কোনটা আমরা নিতে পারি। এই যে এটা একটা, রাইট, এটা একটা টেমপ্লেট যার এখানে একটা স্লাইডার আছে। অ্যাকাউন্ট, কার্ড, চেক আউট, লগ ইন প্রসেস এখানে আছে। এখানে এই জায়গাগুলোতে ক্যাটাগরি দেখাচ্ছে, হ্যাঁ। আবার এখানে প্রোডাক্ট গুলো দেখাচ্ছে, ব্র্যান্ড কোনগুলো আছে সেগুলো এদিক দিয়ে দেখাচ্ছে। এটা একটা বেস ই শপার, এটাও আরেকটা কাইন্ড অফ, রাইট। এখানে রাইট সাইড, লেফট সাইডে ক্যাটাগরিজ এবং প্রোডাক্ট দেখাচ্ছে, উপরে স্লাইডার আছে, রাইট। এটা একটা বেশ কিছু ফিচার ওরিয়েন্টেড এটা, এই টেমপ্লেটটা। আর স্পাইসিয়াস, এখানে একটা সুন্দর স্লাইডার আপনারা দেখতে পাচ্ছেন। দেন
হ্যাঁ, স্লাইডারটা এটা জাভাস্ক্রিপ্ট যে করি, তারপরে এখানে প্রোডাক্ট দেখানোর অপশন আছে। এটাও সিম্পল এবং সুন্দর, রাইট? তো আমরা যে কোনো একটা ইউজ করতে পারি, কোনটা ইউজ করব বলেন? ইশপার, দুইটাই তো ইশপার, এটাও একটা ইশপার, এটাও বুটস্ট্র্যাপ ইশপার। হুম, এটা ঠিক আছে। তাহলে আমরা এই টেমপ্লেটটা ইউজ করতে যাচ্ছি। এখন আমি এই টেমপ্লেটটাকে তুলে দিব, আপনারা নিয়ে নেন। হ্যাঁ, তালা ট্রেনিং থেকে ডাউনলোড করে নেন। শপার নিউ টেমপ্লেট। হ্যাঁ, তালা ট্রেনিং এর অ্যাকাউন্টে ঢুকে আপনারা ড্যাশবোর্ডেই পেয়ে যাবেন, কারণ আমি যেহেতু গ্রুপে দিয়ে দিব আর আপনারা গ্রুপের মেম্বার, ড্যাশবোর্ডেই পেয়ে যাবেন। দেখেন, আপনাদের যে শপার টেমপ্লেটটা আছে, শপার নিউ, এই টেমপ্লেটটা আমি দিয়ে দিচ্ছি। 21 না? আচ্ছা, এটা নিয়ে নেন। এখন আমাদের যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টে যদি এটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে যাই,
আচ্ছা, ঠিক এই অবস্থায় আছে। আমরা যেটা করি একটু খেয়াল করেন সবাই। হ্যাঁ, আগে আমরা করব, দেখব, আপনাদের করার জন্য গুড এনাফ টাইম দিব। হ্যাঁ, আমি দেখানোর পরে আধা ঘন্টারও বেশি সময় দিব আপনাদের, যে আপনারা এটাকে আবার ইমপ্লিমেন্ট করেন। তো আমাদের থিম সিলেক্ট হয়েছে। আমরা যদি আমাদের প্রজেক্টে যাই, ই কমার্স সিআই ব্যাচ 21 ক্লিক করলে কি আসে? আমাদের ডামি পেজটা আসবে। কিভাবে ডামি পেজ আসছে সেটা কিন্তু আমি বলেছি। এখন কিছুটা এলাবোরেট করবে, একটু খেয়াল করেন যে ই কমার্স 21 এ আমরা বলছিলাম না যে রাউটস দেন কন্ট্রোলার। আমি গতদিন একটা নতুন কন্ট্রোলার বানিয়েছিলাম। কন্ট্রোলারটার নাম কি ছিল? হোম। তো হোম কন্ট্রোলারের মধ্যে ইন্ডেক্স নামে একটা ফাংশন আছে। সেই ইন্ডেক্স ফাংশনটা কি করছে? আমার পেজটাকে লোড করছে। এবং গতদিন যখন বলেছিলাম তখন ওটাকে আমি একটু শর্টকাটে নিয়েছিলাম। আজকে কিছুটা এলাবোরেশনে যায়। এখানে এই হোম কি করছে? এক্সটেন্ড করছে তাকে সিআই কন্ট্রোলারকে। তো সিআই কন্ট্রোলার কি? প্যারেন্ট, আর হোম কি? তার চাইল্ড। তো আপনি সিআই এ যত কন্ট্রোলার তৈরি করবেন, রিপিট করছি, আপনি সিআই এ যত কন্ট্রোলার তৈরি করবেন সকল কন্ট্রোলারই কি হবে? চাইল্ড হবে কার? সিআই কন্ট্রোলারের। সিআই আন্ডারস্কোর কন্ট্রোলার, এটা হচ্ছে মাদার কন্ট্রোলার বলা হয়ে থাকে। ক্লিয়ার? এখন এই মাদার কন্ট্রোলারটাকে আমরা যদি ইউজ করি, বা কি হচ্ছে সেখানে, আবার এই যে দিস লোড, এটা কোথা থেকে আসলো, রাইট? এই এই দিস লোডটা হচ্ছে বেসিক্যালি লোডার নামে একটা ক্লাস আছে, যেটা ল্যারাভেলে কোঅর্ডিনেটরে ইনবিল্ট। দিস লোডটা কি? লোডার নামে একটা ক্লাস আছে, তার জন্য ইনবিল্ট অবজেক্ট, মানে এই অবজেক্টটা সেখান থেকে তৈরি হয়েছে। একটু খেয়াল করেন কিভাবে যাচ্ছে। আমি কন্ট্রোলার ধরে যদি সিআই কন্ট্রোলারে প্রেস করি, তাহলে আমার সিআই কন্ট্রোলারটা ওপেন হচ্ছে। দেন যখনই কোনো ক্লাসকে এক্সটেন্ড করা হয়, এটা খুব ভালো করে মনে রাখবেন, হোম এক্সটেন্ড সিআই কন্ট্রোলার। তার মানে হোম কাকে এক্সটেন্ড করেছে? সিআই কন্ট্রোলারকে। সিআই কন্ট্রোলারের মধ্যে যদি কোনো কনস্ট্রাক্টর থাকে, তার মানে প্যারেন্টের যদি কোনো কনস্ট্রাক্টর থাকে, সেটা অটো রান হয়ে যায়। দেখেন হোম কাকে এক্সটেন্ড করেছে? সিআই কন্ট্রোলারকে। আর আমি গেলাম কোথায়? এখানে কন্ট্রোল ধরে ক্লিক করলে চলে যাব। সো এখানে যাওয়ার পর যদি ওই ক্লাসে সিআই কন্ট্রোলার ক্লাসে কোনো কনস্ট্রাক্টর থাকে, কনস্ট্রাক্টর সম্পর্কে ধারণা দিয়েছিলাম না, মনে আছে? যে অটো রান করে অলওয়েজ ম্যাজিক ফাংশন। তো এই ম্যাজিক ফাংশনটা কি করে? অটোমেটিক রান হয়ে যায়। তার মানে কি? তার ভেতরের সব কোডগুলো রান করে, রাইট? এখানে কি হচ্ছে? এখানে অনেক কিছু হচ্ছে, বাট তারপরেও সেলফ ইনস্টেন্স বলে একটা বিষয় আছে। সেলফ ইনস্টেন্স মানে কোনো, আমি আমার নিজের ইনস্টেন্স তৈরি করতে যাই, নরমালি অন্যরা তো আমার ইনস্টেন্স তৈরি করে, তাই না? মনে করেন আমি একটা ক্লাস, আমার ক্লাস থেকে কোনো একটা মেথডকে আপনি কল করতে চাচ্ছেন, সো আমার একটা ইনস্টেন্স আপনি তৈরি করবেন না? করবেন তো? কারণ ইনস্টেন্স তৈরি না করলে তো আপনি আমার ফাংশন অ্যাক্সেস করতে পারছেন না, কারণ আমি ক্লাস, রাইট? ক্লাসের ফাংশন কল করতে গেলে প্রথমে কি তৈরি করতে হয়? ইনস্টেন্স। ইনস্টেন্স মানে কি? অবজেক্ট না, রাইট? তো আমি যদি আমারই ইনস্টেন্স তৈরি করতে চাই, তাহলে এভাবে লিখতে হয়, self scope instance equal এই যে and this, right? আচ্ছা, নাও এই যে দেখেন this load, এটাকে অবজেক্ট বলবো, পুরোটাকে অবজেক্ট, রাইট? সেলফ ইনস্টেন্স তৈরি করছে, এখান থেকে তৈরি হচ্ছে লোড ক্লাস। এটা বিল্ট ইন ফাংশন কার? কোঅর্ডিনেটরের। লোডার এন্ড কোড এর মানে কি? সে একসাথে দুইটা ক্লাসের অবজেক্ট এর ভেতরে রেখে দিয়েছে। কোন কোন ক্লাস? লোডার ক্লাস এবং কোড ক্লাস। যদি কোডটা জটিল মনে হয়, আমরা মুখস্থই রাখবো যে সিআই কন্ট্রোলারের কনস্ট্রাক্টরের মধ্যে, পরে খুব সহজ বুঝে যাবেন, এখন একটু জটিল মনে হতে পারে।
বা গত দিনের ক্লাসটা পুরোপুরি উপর দিয়ে যাওয়ার কথা, ভিডিও দেখলে এটা আস্তে আস্তে করে আস্তে হবে। আমি বলছি যে আগামী 5টা ক্লাস এরকমই মনে হবে, বাট আস্তে আস্তে করে কিন্তু আপনি রপ্ত হয়ে যাবেন। ভয়ের কিছুই নেই। একটু ডিফারেন্ট মনে হচ্ছে, আগামী 5টা ক্লাস, দ্যাট মিনস গত ক্লাস গেছে, আজকের ক্লাস আর আগামী 3টা ক্লাস যাবে, তারপরে দেখবেন সব কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। খুব ইজি মনে হচ্ছে, কারণ এটা এমন একটা স্ট্রাকচার, আপনি যদি স্ট্রাকচারটা ধরতে পারেন তখন মনে হবে যেন আগের গুলোই কঠিন ছিল, এটাই অনেক সহজ। বুঝতে পেরেছি? আচ্ছা, তো বেসিক্যালি লোডার এবং কোর নামে যে দুইটা ক্লাস আছে, এই দুইটা ক্লাসের অবজেক্ট, আমি যদি কমা দিয়ে আরেকটা ক্লাস দিই, কমা দিয়ে আরেকটা ক্লাস দিই, সবগুলো ক্লাসের সেম নামে অবজেক্ট তৈরি হবে। আর এই অবজেক্ট দিয়ে ওই ক্লাসগুলোর আমি কি করতে পারি, সব পাবলিক ফাংশন কল করতে পারি। ইন্টারেস্টিং, রাইট? তো একসাথে অনেকগুলো ক্লাসের অবজেক্ট তৈরি করার টেকনিক, এটা কোঅর্ডিনেটরের প্রসেস। কোঅর্ডিনেটর ছাড়া অন্য ফ্রেমওয়ার্কে এটা এভাবে কাজ করবে না। আমি বুঝতে পেরেছি? আবার এই ক্লাসগুলো কোথায় আছে? এই ক্লাসগুলো ফ্রেমওয়ার্কের নিজস্ব, সেগুলো থাকার কথা কোথায়? সিস্টেমের মধ্যে। বেসিক্যালি এগুলো আছে সিস্টেমের মধ্যে, কোর নামে একটা ফোল্ডার আছে সেখানে, রাইট? এই যে আমরা যদি দেখি সিস্টেমের মধ্যে কোর নামে একটা ফোল্ডার আছে, তার মধ্যে লোডার আছে এবং কোর আছে। কোর ফাইলটা কোথায়? কোরটা কি বাইরে? কোরের মধ্যে, সিস্টেমের মধ্যে কোর আছে, আলাদা করে নেই। config controller hooks core.php আগে ছিল, এখন কোডটা কোথায় গেছে? কম্প্যাক্ট হ্যাশ পাসওয়ার্ড নেই। এটা কমনের মধ্যে আছে। লোডারটা আপনারা পাচ্ছেন, রাইট? বাট কোডটা কিন্তু নেই। কোডটা মূলত সিস্টেম ফাইল, যদি না থেকে থাকে তাহলে আমাদের ধরে নিতে হবে কি এটা রিমুভ হয়ে গেছে, বাট কোর ফাইলটা রিমুভ হওয়ার কথা না, রাইট? সামহাউ সে লোকেশন চেঞ্জ করেছে, আমরা এখন পাচ্ছি না, বাট কোর ফাইলটা আমরা যদি পাই আমরা দেখবো, রাইট? কোর ফাইলটার লোকেশন পরিবর্তন হয়েছে। আমি যদি পুরনো কোনো সিআই এ যাই, এটা একটু চেক করে দেখি যে এখানে কোডটা কোথায় আছে। এখানেও কিন্তু কোর নেই, রাইট? এখানেও কোর নেই। বেসিক্যালি কোর এখন একটা ফোল্ডার হিসেবে আছে, বাট এটা ফোল্ডার হওয়ার কথা না, এটা একটা ক্লাস হওয়ার কথা, রাইট? সামহাউ আছে, আমরা কোরের পাথটা জেনে আপনাদের জানাবো। সো সিস্টেম থেকে এটা পরিবর্তন হয়ে অন্য কোথাও যাওয়ার কথা না। না, অ্যাপ্লিকেশনের মধ্যে কোর ফোল্ডার এটা, হ্যাঁ? কোর নামে ফাইল, এর আগের 2.2 ভার্সনে ছিল, 3.1 এর কোনো ভার্সনেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, বাট এর ফাইন্ডিংস আমরা করব। লোডারের একটা ক্লাস আছে, তো সিস্টেম লোডারটা একটু যদি আমরা দেখি, সিস্টেমের মধ্যে যে লোডার ক্লাস, সিস্টেমের মধ্যে যে লোডার ক্লাস কোরের আন্ডারে, এরও একটা অবজেক্ট তৈরি হচ্ছে। বেসিক্যালি এই লোড ক্লাসটাকে যদি আমরা খুলি, একটু খেয়াল করেন, আমি যদি কন্ট্রোল ধরে ভিউ এর উপর প্রেস করি, যাচ্ছে না, যাওয়ার কথা ছিল, বাট আমি কন্ট্রোল ধরে যদি ভিউতে কার্সার রাখি, এই পাথটাও দেখানোর কথা, সেটাও দেখাচ্ছে না। বেসিক্যালি কোথাও এক জায়গায় গন্ডগোল আছে। এখানে যেরকম পাথ দেখাচ্ছে না যে সিস্টেম কোর কন্ট্রোলার, এখানে কার্সরটা নিলে ঠিক এরকমই দেখানোর কথা যে এই ভিউ ফাংশনটা কোথায় আছে, সিস্টেমের কোরের মধ্যে লোডার ফাইলে। আমি যদি সার্চ করি তাহলে পাবো, এই যে ভিউ নামে একটা ফাংশন আছে, খেয়াল করেছেন? তো ওই যে অবজেক্টটা তৈরি হলো না আমার এখান থেকে, এই যে দিস অবজেক্ট,
এর সামনে কোনো কিছু না থাকার অর্থ কি? পাবলিক, রাইট? ওই পাবলিকটা কি হচ্ছে যে এই ইনস্ট্যান্স আমি আমার প্যারেন্টের কি কি পাই একটু বলেন তো? পাবলিক প্রপার্টি পাই আর প্রোটেক্টেড প্রপার্টি পাই। কি কি পাই? পাবলিকও পাই, প্রোটেক্টেডও পাই। তো পাবলিক অবজেক্ট আমি পেয়ে যাচ্ছি এবং সেটা ধরে ভিউ ফাংশন কল করছি। বিষয়টা ক্লিয়ার? এটা কিন্তু গতদিন বাকি ছিল। এখন মাস্টারটার মধ্যে আমরা ডিজাইনটা বসাবো। আমরা যদি ডিজাইনটা বসাতে চাই, ফোল্ডার শপ আর নিউ, আমি ইন্ডেক্সে যাচ্ছি, আমি একটু কার্ডটা দেখি। কার্ডটা খুব গুরুত্বপূর্ণ। যে কার্ড যদি সুন্দর না হয় বা কার্ড যদি মানের না হয়, ই কমার্সটাতে শিখতে এমনটা ইন্টারেস্ট পাওয়া যায় না। মোটামুটি ঠিক আছে, শেপে আনা যাবে। এখন কি করব? ফার্স্টে এই যে ইন্ডেক্স, একটু খেয়াল করেন আমি কি করছি, আপনারাও করবেন। ইন্ডেক্সের কোডগুলোকে নিয়ে নিব ফার্স্টে। এই কোডটা আমি কপি করে নিলাম, HTML এর কোড। কোথায় বসাবো? আমাদের প্রজেক্টের ভেতরে যে মাস্টার নামে ফাইলটা করেছিলাম না, কোথায়? ভিউতে। এই master.php এর মধ্যে আগের কোডটা ফেলে দিয়ে আমার কোডটা পেস্ট করে দিব। ক্লিয়ার? আগের কোড ফেলে দিয়ে আমার কোডটা পেস্ট করে দিয়েছে। এরপর যদি আমি দেখি, লোড দেই, আসে বাট শুধু টেক্সট, কোনো সিএসএস জেএস ইমেজ নেই। করণীয়টা কি? কিভাবে পাবে? এর জন্য যে রিসোর্স সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপের মধ্যে সিএসএস ইমেজ জেএস আছে আর থিম সিএসএস ইমেজ জেএস আছে। আই ডোন্ট নো কোনটা কাজ করছে। এখন আমরা চেক করে দেখি যে মাস্টারের মধ্যে কাকে কল করা হয়েছে। এই যে বুটস্ট্র্যাপের মধ্যে সিএসএস দুইটাকে, থিমের মধ্যেও যে সিএসএস আছে সেগুলোকে, থিমের মধ্যে জেএস, বুটস্ট্র্যাপের মধ্যে জেএস, তার মানে সবকিছু ইউজ হচ্ছে। বুঝতে পেরেছি? তো কিভাবে এটাকে আমি কাজে লাগাবো বা নিব? কোথায় দিলে সিএসএস জেএস গুলো পাবে বা কোথায় সিএসএস জেএস রাখতে হয়? কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্কে যখন আমরা কোনো প্রজেক্ট করি, অ্যাসেট বা রিসোর্স আমরা নর্মালি রাখি রুটে, এই জায়গাটাতে। তো যেহেতু হোম, এটা হচ্ছে কি রুট না আমার প্রজেক্ট রুট? কনফিউজ? এটাকে রুট বলে, এটাকে বলা হয় কি প্রজেক্ট রুট। htdocs এর মধ্যে প্রজেক্টের উপর প্রেস করলে যে কোডগুলো পাওয়া যায়, রাইট? এনভি প্রজেক্ট তো নেটবিনস এর জন্য আসে, বাকিগুলো এটা তো আগে থেকেই ছিল। তো আমি যদি এটা এখানে রাখি, রুটে রাখি, কাজ করবে, বাট এরকম রুটে রাখতে রাখতে রুটটা তো অনেক ক্লামজি হয়ে যাবে। কারণ অ্যাডমিন প্যানেলের জন্য থিম আছে, তার জন্য যে ইমেজ সিএসএস আছে, ওগুলোও এখানে রাখতে হবে। কোনো ফাইল আপলোড হলে সেটাও রুটে রাখতে হয়, সেগুলো এখানে রাখতে হবে। তো বেসিক্যালি যেটা করা হয় যে সিএসএস, ইমেজ, জেএস এগুলোর জন্য সব আলাদা করে ফোল্ডার করতে হয়। লাইক ফ্রন্ট এন্ডের জন্য একটা, অ্যাডমিন প্যানেলের জন্য একটা। যে ফ্রন্ট এন্ডের মধ্যে আপনি রাখলেন কি বুটস্ট্র্যাপ আর থিম, তারপরে পাঁচটা দেখিয়ে দিলেন। অ্যাডমিন থিম যখন বসাবেন তখন অ্যাডমিনিস্ট্রেটিভ কনসেপ্ট, রাইট? অ্যাডমিন ফোল্ডার করে সেখানে আপনি থিম বসালেন। তো এবার চেক করি, দেখেন আমাদের ডিজাইনটা চলে আসবে। কোনো জটিলতা নেই, নাম করে কিন্তু পেয়ে গেছে, কোনো কানেকশনও দিতে হয় নাই। বাট এটা তো আর স্ট্যান্ডার্ড হলো না, হলো? এটা স্ট্যান্ডার্ড হলো না। স্ট্যান্ডার্ড হওয়ার জন্য যেটা করতে হবে, এই দুটাকে বাইরে না রেখে কোথায় রাখতে হবে?
ফোল্ডার, এখানে বলবো ফন্ট আন্ডারস্কোর এন্ড ফ্রন্ট এন্ড, এর ভেতরে বুটস্ট্র্যাপ বা থিমকে দিয়ে দিলাম, মানে এখান থেকে ক্লিয়ার করে নিলাম, আমি জাস্ট ফ্রন্ট এন্ড বলছি। হ্যাঁ, ফ্রন্ট এন্ড, হ্যাঁ ফ্রন্ট এন্ডই বলি। লেটস চেক, এখন আবার সিএসএস এটা ইয়ে থেকে পাচ্ছে, ক্যাশ থেকে পাচ্ছে, রাইট, চলে গেছে। বাট এই কানেকশনটা যদি আমাকে ঠিক করে দিতে হয়, ঠিক করে দেওয়ার জন্য এখানে নরমালি লিখতে হয় ধরেন এরকম একটা কিছু, কি লিখেছি, ফ্রন্ট আন্ডারস্কোর এন্ড, ওই ফোল্ডারের নাম। ঠিক আছে, দিলাম, একটু খেয়াল করি, এবার আবারও পাচ্ছে। এতটুকুই শেষ না, ইমেজ গুলো কোথায় গেল? ইমেজের পাত এলোমেলো হয়ে গেছে সব, রাইট? ইমেজের পাতের গুলোর সামনেও কি দিতে হবে? এখানে যত জায়গায় ইমেজ আছে, এই যে, তার মানে কি যত জায়গায় থিমস ইমেজ আছে, এই জায়গাগুলোকে রিপ্লেস করতে হবে কি দিয়ে? ফ্রন্ট এন্ড। সো আমি যদি কপি করি, এবং এখানে একটা সিস্টেম আছে, একটু খেয়াল করেন, এডিট থেকে ফাইন্ড অর রিপ্লেস, রিপ্লেস করেন, থিম আর ইমেজ দিয়ে যদি ফাইন্ড করেন, রিপ্লেস করবেন কি দিয়ে? সামনে কি বসাবেন? ফ্রন্ট আন্ডারস্কোর এন্ড স্ল্যাশ দিস, মানে যত জায়গায় থিম স্ল্যাশ ইমেজ পাবে তত জায়গায় ফ্রন্ট এন্ড আন্ডারস্কোর থিম স্ল্যাশ ইমেজ বলে দেবে। সো আমি যদি রিপ্লেস অল করি, 29টা ম্যাচ, ডাবল ফ্রন্ট এন্ড বসেছে কেন? আচ্ছা, দুইবার হয়েছে। নিচে গুলো পেয়েছে বাট উপরে পায় নাই। উপরে না পাওয়ার কারণ, উপরের গুলোতে কি ডাবল পড়েছে? ও, ক্যারোসেল, এগুলো তো সব ব্যানারের গুলো ঠিকই আছে, ব্যানার 1, ব্যানার 2, স্লাইডার কোথায়? এই যে স্ক্রিপ্টিং এ সমস্যা হচ্ছে, রাইট? এখানে কি হবে? ফ্রন্ট আন্ডারস্কোর এন্ড, আর যদি কোথাও থাকে সেগুলো বসালেই আসার কথা। ওকে, দেখেন কাজ করছে, ইটস ওয়ার্কিং, রাইট? তো এখন প্রসেসে আছে, বাট তারপরেও আরো কিছু কাজ আছে, পরে যখন আরেকটু স্মার্ট প্রসেসের দিকে যাব তখন দেখবেন যেন আরেকটু স্মার্ট কোড আমাকে করতে হচ্ছে, পেজ ইউআরএল টেজ ইউআরএল বসাতে হচ্ছে। তো আপনারা এই কাজটুকু সেরে ফেলেন। আর আমি আরেকটা থিম আপলোড করছি ফর অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেল, এটাও কালেকশনে রাখি, এটারও ইউজ শুরু হয়, বুটস্ট্র্যাপ মেট্রো ড্যাশবোর্ড। এই থিমটা নামান,
এবং আমি যে প্রসেসে বসান তারপরে পাথগুলো ঠিক করে দেন। প্রয়োজনে নতুন একটা সিআই নেন, ইনস্টল করেন। ঠিক আছে, ইনস্টল করার পর এই কাজটা করেন। আমি আসছি। মাস্টারিং এর পরবর্তী ধাপ বলতে বোঝাচ্ছি যে এই যে জায়গাটা, এই যে উপরের মেনুটা, হ্যালো, আচ্ছা আচ্ছা, যেটা বলছিলাম যে অন্যান্য যত পেজই আমরা দেখি না কেন, যদি আমরা টেমপ্লেট থেকে দেখি, একটু খেয়াল করেন, এটা যদি হোম পেজ হয়, রাইট, এটা যদি হোম পেজ হয়, কার্ট পেজটাকে এটা বলছে তারা, বানানো আছে। আমি যদি হোম পেজে যাই, মেইন যে পেজগুলো লাগে ই কমার্সে, প্রথমে হোম পেজ লাগে। হোম পেজের পরে যে ডিটেল পেজ, মনে করেন আমি যখন আমার প্রোডাক্টে প্রেস করব, তখন এটা হচ্ছে আমার প্রোডাক্টের ডিটেল পেজ। যদি আমি এটাকে কার্টে অ্যাড করি, চলে যাবে কার্ট পেজে, আমার শপিং কার্টে। বোঝাতে পেরেছি? হ্যালো, রোববারে ওখানে একটা জেন্ডের ব্যাচ শুরু। আচ্ছা, দেখেন, এটা হচ্ছে আমার ডিটেল পেজ, এটা হচ্ছে আমার প্রোডাক্টের ডিটেল পেজ, যে পেজটা আমার আছে। যে জিনিসটা কমন, উপরের হেডারটা কমন, নিচের ফুটারটা কি কমন, তাই না? চেঞ্জ হচ্ছে কোন জায়গাটা, মাঝের এই জায়গাগুলো, রাইট? সো আমি যদি আমার এই সবগুলো পেজেই এই সব কোড দিতে থাকি, তাহলে কি আমার সবগুলো পেজই ভারী হয়ে যাবে, তাই কিনা? একটু বোঝার চেষ্টা করেন। আমার হোম পেজটা এরকম, হোম পেজেও উপরের কোড আছে, স্লাইডার আছে, নিচের কোড আছে। আবার যদি আমি আমার ডিটেল পেজেও এই সব কোড রাখি, তাহলে কি আমাদের কোড সাইজ বেড়ে যাচ্ছে না? মাস্টারিং বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আমার একটা মেইন পেজ থাকবে, যে পেজের মধ্যে এই লোগো, মেনু, উপরের টপ, স্লাইডার সব থাকবে, ফুটারের অংশও থাকবে, শুধু এই মাঝের জায়গাটা হবে ভেরিয়েবলাইজ। মনে করেন আমি যদি এখানে একটা ভেরিয়েবল বসিয়ে দেই $1 বলতে ONE ফর এক্সাম্পল, তাহলে আমি যদি ওখানে পীযূষকে বসাই, এখানে পীযূষ বসে যাবে। আমি যদি এখানে রিজানকে বসাই, রিজান বসে যাবে। আমি যদি ফরাদকে বসাই, ফরাদ এসে বসে যাবে। সো মাস্টারিং বলতে ঠিক তাই, যা আমি টেমপ্লেটের স্পেসিফিক পজিশনগুলোকে ডাইনামিক করার জন্য ভেরিয়েবলাইজ করছি, এবং যখন যা দরকার তখন সেই ভেরিয়েবলে ভ্যালু পাস করে ওই জায়গাটাতে ওই ভ্যালুটা ডিসপ্লে করাচ্ছি। ক্লিয়ার? তো সেক্ষেত্রে বেনিফিটটা কোথায়? আমার অ্যাপ্লিকেশনটা ফাস্টার হবে। মনে করেন এই জায়গায় বড় একটা ব্যানার আছে বা ইমেজ আছে, উপরের অংশ, এবং নিচের অংশেও আমার ইমেজ বা আদার্স টেক্সট আছে বা কোডই আছে ফর এক্সাম্পল। তো এটা যদি কমন হয়, ব্রাউজারে ক্যাশে চলে যায়। আর চেঞ্জ ডাটাগুলো কোথা থেকে আসে? এই কন্টেন্টের ডাটাগুলো। সো লোডিং টাইম কি অর্ধেক হয়ে যাওয়ার কথা না? যে উপরের ডাটাগুলো তো অলরেডি এই পেজের আছে, শুধু মাঝের ডাটাগুলোই নতুন। ক্লিয়ার? ওকে, তো মাস্টারিংটা করলে কাজের সুবিধা আছে, আবার কোডের ইউজের মাধ্যমে আপনি আপনার ডাটাগুলোকে সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারেন। যে আপনি একটা পেজে একই পজিশনে একরকম ডাটা দেখাচ্ছেন, ওই একই পজিশনে ভিন্ন পেজে গিয়ে ভিন্ন ডাটা দেখাচ্ছেন, তাহলে কি একটা লোকেশনকে রিউজ করা যাচ্ছে, তাই না? সাইটের কন্টেন্ট লোকেশন গুলোকে ডাইনামিক করার মাধ্যমে কি রিউজ করা যাচ্ছে না? তো যদি এরকম হতো যে এই জায়গাটুকুতে ফিক্সড আমার ক্যাটাগরি বসে আছে, সব পেজে ক্যাটাগরি আছে, ওটা ডাইনামিক করা যাচ্ছে না, তার মানে কি ওই জায়গাটা আমার কি কাইন্ড অফ ওয়েস্ট বলতে পারেন। আমার হোম পেজে ক্যাটাগরি দরকার, অন্য পেজে ক্যাটাগরির দরকার নেই। তো একটা ওয়েব পেজের একটা নির্দিষ্ট লোকেশন ওয়েস্ট মানে কি বড় একটা ক্ষতি। তো আপনি যদি বিজনেস পার্সপেক্টিভেও চিন্তা করেন যে আমি হোম পেজে ওই একটা জায়গা সেল করছি, আবার ভিন্ন পেজগুলোতে অন্যজনের কাছে আমি ওই জায়গাটা সেল করছি অ্যাডভার্টাইজমেন্টের জন্য, যদি ডাইনামিক করা না যেত, তখন কি একজনের ডাটাই সব জায়গায় দেখাতে হতো?
বিষয়টা ক্লিয়ার? ওকে, সো আমরা মাস্টারিং এর প্রথম ধাপে যেটা করব, এই যে এই ফিচার যে প্রোডাক্টটা আছে, এই ফিচার প্রোডাক্টের পুরো অংশটুকু বা লেটেস্ট প্রোডাক্ট যে সেকশনটা আছে, এই পুরো অংশটুকুকে আমি কাট করে নিব এখান থেকে, আলাদা একটা পেজ বানাবো, কারণ আমি এই মাঝের জায়গাটাকে কি করতে চাচ্ছি, ডাইনামিক করতে চাচ্ছি। মাঝের এই জায়গাটাকে আমি ডাইনামিক করতে চাচ্ছি। সো এই জায়গাটাতে আমি আর মানে ফিক্সড এই কোডটা রাখছি না, এটাকে সরিয়ে নিয়ে এখানে একটা ভেরিয়েবল দিব, ওই ভেরিয়েবলের মধ্যে এই পেজটা এসে বসবে। যদি আমি এই পেজটাতে এটা বসবে, ভিন্ন পেজ দিলে ভিন্ন পেজ এসে বসবে। সেটা বোঝা যাচ্ছে? তো ঠিক ওই দিকে একটু যাওয়ার চেষ্টা করছি। আবার একটু খেয়াল করেন, এখানে লগ ইন পেজ এবং চেক আউট পেজের কনসেপ্ট আছে। এই যে একটা লগ ইন পেজ আছে, খেয়াল করেছেন? আবার এখানে একটা চেক আউট পেজ আছে, যে একটা চেক আউট পেজ আছে, খেয়াল করেছেন? তো আমি প্রাথমিকভাবে আমার হোম পেজটাকে ডাইনামিক করব, তারপর আমি চেক আউট পেজে প্রেস করলে আমার চেক আউট পেজটা আসবে। ওকে, তো এই কাজটাই করব আর কি হোম পেজের জন্য। হোম পেজের জন্য আমি এই ফিচার প্রোডাক্ট এবং আমি এই লেটেস্ট প্রোডাক্ট সেগমেন্টটাকে পুরো অংশটাকে আমি কাট করে নিয়ে যেতে চাচ্ছি। মডার্ন ডিজাইন, ফ্রি শিপিং, সাপোর্ট, লাইভ সাপোর্ট, এই অংশটা এখানেই থাকবে। আমি উপরের অংশটুকুকে কাট করতে চাচ্ছি। সো ডিজাইন থেকে কাট করার জন্য একটু খেয়াল করেন যে আমরা ইন্সপেক্ট করে নিতে পারি, তাই না? এই যে মেইন যে কন্টেন্টটা, এটা কত দূর যাচ্ছে একটু চেক করি। মেইন কন্টেন্টটা পুরোটা, তার মানে এই যে মডার্ন ডিজাইন, ফ্রি শিপিং, আবার লাইভ সাপোর্ট পর্যন্ত আছে, তাই না? আমার ক্লাসটার নাম কি, মেইন হাইফেন কন্টেন্ট। আমি কিভাবে বের করলাম এই সেগমেন্টে একটু খেয়াল করেন। তো এটা কত দূর আছে মেইন কন্টেন্টটা, আমার যতটুকু চাওয়া। তো মেইন কন্টেন্টের ভেতরে আমার এখানে তিনটা সেগমেন্ট আছে। একটা সেগমেন্ট হচ্ছে ফিচার প্রোডাক্ট, আরেকটা হচ্ছে লেটেস্ট প্রোডাক্ট, আরেকটা হচ্ছে যে সেগমেন্টটা মডার্ন, এই যে ঘুরছে না এটা চাকতির মতো, ওই জায়গাগুলো। তার মানে এটা হচ্ছে একটা সেগমেন্ট বা একটা রো, এটা একটা রো, আবার নিচের দিকে এটাও একটা রো, তিনটা রো আছে। তো আমি একটু চেক করি, যদি মেইন কন্টেন্টে যাই বা আমরা আমাদের কোডে যাই, কোডে গিয়ে মাস্টারের মধ্যে এই কোডগুলো, যদি এটা তো প্রপার ইনডেন্টিং, বাট এটা অনেক দূর দূর সরে গেছে, তাই না? তো এটাকে যদি আমি এই কোডটাকে যদি একটু অর্গানাইজ করতে চাই, সিলেক্ট করার পর সোর্স থেকে ফরম্যাট দিলে কিছুটা ফরম্যাট হয়ে যাবে। হ্যাঁ, একটু খেয়াল করেন, বেশ ফরম্যাটেড, রাইট? এখন এই পেজের ভেতরে কোড আছে একটু দেখি, প্রায় 386 লাইন, যেটা অ্যাকচুয়ালি বড় পেজ, ক্লামজি বলা হয়। পেজগুলোকে স্লাইস করে করে ছোট ছোট করে ফেলতে হয়, যাতে কোডগুলো সব ভালো মতো বোঝা যায়। আমি বোঝাতে পেরেছি? সবাই একটু খেয়াল করি। এখন এর ভেতর থেকে আমরা মেইন কন্টেন্টটাকে সরিয়ে নিতে চাচ্ছি। সো আমার ক্লাস হিসাবে মেইন কন্টেন্টটাকে খুঁজছি, তাই কোড এরকম হয়ে গেল কেন? কি পড়েছে? আচ্ছা, আমি একটু সার্চ করি, মেইন
হাইপেন এই যে কন্টেন্ট, একটু খেয়াল করেন একটা সেকশন পাওয়া গেছে, মেইন কন্টেন্ট, এর মধ্যে একটা রো পাওয়া গেছে, একটা রো, আওয়ার ক্লায়েন্ট ম্যানুফ্যাকচারার, না এইটা না, এই রো এর মধ্যেই সবকিছু আছে, 12 স্প্যানের, এর মধ্যে আবার রো আছে, তার মানে রো এর মধ্যে রো দেয়া হয়েছে। এই যে প্রথম যে রোটা আছে এটা মূলত প্রোডাক্ট, ফিচার প্রোডাক্ট, রাইট? সো প্রথম রোটা হচ্ছে ফিচার প্রোডাক্ট, সো আমি প্রথম রোটাকে নিলাম, এটা ফিচার প্রোডাক্ট। তারপরে যেটা আছে, পরের যে রোটা সেটা হচ্ছে লেটেস্ট প্রোডাক্ট, একটু খেয়াল করেন এই যে রোটা, সো এটা হচ্ছে লেটেস্ট প্রোডাক্ট, এটাও নিলাম। তারপরে ফিচার্ড বক্স, এই যে মডার্ন ডিজাইন, খেয়াল করেছেন মডার্ন ডিজাইন, দ্যাট মিনস এই যে এই ডিজাইন গুলো, হ্যাঁ এগুলো কিন্তু থাকবে। তো আমি মূলত কাট করে নিয়ে যেতে চাচ্ছি, যে দুটা রোকে আমি সিলেক্ট করেছি, অনলি দোজ, না আমি তিনটা নিব না, মডার্নের অংশটা রয়ে যায়, হ্যাঁ এটা হোম পেজেই থাক। তো আমি নেওয়ার পর এটা তো টেমপ্লেট, হোম পেজে যদি যাই, এটা তো হোম পেজে নেই, দেখেন যে জাস্ট ডটেড লাইনটা চলে আসছে, ওগুলো গায়েব হয়ে গেছে না ওখান থেকে। আমি যেটাকে, যে অংশটুকুকে কাট করে নিলাম, আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে ভিউজ এর মধ্যে, ভিউজ ফোল্ডারের মধ্যে আমি একটা নতুন ফোল্ডার করব, ফোল্ডারটার নাম দিব হচ্ছে পেজেস, মানে ফ্রন্ট এন্ডে যত পেজ, ইনার পেজ সব এখানে থাকবে। সো পেজেস ফোল্ডারের মধ্যে আমি নতুন করে ফাইলের নাম লিখছি, এটা কি হোমের কোড না, এটা হোমের কন্টেন্ট, রাইট? সো ফাইলের নাম দিচ্ছি আমি হোম আন্ডারস্কোর কন্টেন্ট। দেখেন হোম কন্টেন্ট কোডটা দিয়ে এর ভেতরে যে কোডটা আমি কাট করে এনেছিলাম সেটা রাখলাম, এবং এটা সোর্স থেকে ফরম্যাট করে দিই, বোঝা যাচ্ছে? কোডটা কিন্তু আমি অন্য কোথাও রেখে দিলাম, ক্লিয়ার? আমি এখান থেকে কাট করে এটা ভিন্ন একটা লোকেশনে রাখলাম, আপনারা এই কাজটুকু করেন। যদি এটা হয়ে যায়, জাস্ট এখান থেকে কাট করে একটা পেজ হিসেবে রাখেন, তারপরের বার আমি ওই কোডটাকে আমি এখানে এনে বসিয়ে দিই। আচ্ছা, আমি কাট করেছি 101 থেকে একটা রো নিয়েছি, তার নিচে আর একটা রো ছিল, সেই রোটা নিয়েছি।
হ্যালো, ওইটাই এখন দেখো ওইটা কিভাবে আমি এখানে প্লেস করব। আমি তো একটা ডটেড লাইন দিয়ে রেখেছি না, একটু খেয়াল করেন যে আমি এই জায়গা থেকে কাট করে নিয়েছি এবং কোডটা রেখে দিয়েছি কোথায়, হোম কন্টেন্ট নামে একটা পেজের মধ্যে। ওইটাকে আমি এখানে প্লেস করব। প্রথমে এই জায়গায় একটা ভেরিয়েবল সেট করে নিই, PHP ইকো যে কোনো নামে হতে পারে, বাট মিনিংফুল একটা নাম দেওয়াই ভালো, মেইন আন্ডারস্কোর কন্টেন্ট। মানে যেখান থেকে কাট করলাম ওই এক্স্যাক্টলি ওই জায়গাটাতে একটা ভেরিয়েবল দিলাম $মেইন আন্ডারস্কোর কন্টেন্ট। এটা খুব ভালো মতো বুঝবেন, রাইট? আমার এই পেজটা লোড হয়েছে কোথা থেকে? হোম কন্ট্রোলার থেকে। ওকে, খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ এই অংশটা। তো প্রথমে আমাদের একটু জানতে হবে যে এই ভিউ ফাংশনটার বিহেভিয়ার। ভিউ ফাংশনটা মূলত তিনটা প্যারামিটার নিয়ে কাজ করে। ভিউ ফাংশনের প্রথম প্যারামিটারটা ম্যান্ডেটরি, এই যে যেটা আমরা দিয়েছি একটা স্ট্রিং, দ্যাট মিনস সে যেটা খুঁজবে সেটা হচ্ছে একটা পেজকে। যখনই ভিউ ফাংশনটা কল করব অবশ্যই সেখানে পেজের নামটা আমাকে দিতে হবে, এটা আমরা দিয়েছি। এইবার হ্যাঁ হ্যাঁ ভিউ ফোল্ডার থেকে সে এই নামে ফাইল নিয়ে নেবে। বাট ভিউ ফাংশনের আমি যদি এই পেজের ভেতরে কোনো মান পাঠাতে চাই, কোনো ভ্যালু পাস করতে চাই, কারণ আমি অলরেডি এই মাস্টার পেজের ভেতরে একটা ভেরিয়েবল সেট করেছি, বাট ভেরিয়েবলের মান যদি আমি না দেই তাহলে তো এরর আসবে, সেটা বোঝা যাচ্ছে। আমি যদি কখনো কোনো পেজের ভেতরে মান দিতে চাই, সেই মান দেওয়ার জন্য সেকেন্ড প্যারামিটারটা ইউজ করতে হয়। সেকেন্ড প্যারামিটারটা হচ্ছে একটা অ্যারে, যে কোনো নামের একটা অ্যারে এখানে পাস করতে হবে। আমি একটা পেজের ভেতরে তো অনেক মান দিতে চাইতে পারি, একটা মান দিয়ে যদি আমি প্যারামিটার দেই তাহলে একটা মান দিয়ে কি একটা পেজের ভেতরে কোনো কিছু হবে? একটু মনে করেন যে আমি 10টা নিউজ আছে, আমি আমার একটা পেজের ভেতরে 10টা নিউজ পাস করব, পাঠিয়ে দিব ডেটাবেস থেকে নিয়ে। কারণ ডেটাবেসের ডাটা তুলতে হলে আমাকে মডেলে যেতে হবে, কন্ট্রোলারে আসতে হবে, দেন ভিউয়ে পাঠাতে হবে। তো এই জায়গায় যদি একটা ভেরিয়েবল দেওয়া হতো তাহলে একটা ভেরিয়েবল দিয়ে তো 10টা মান আমি নিতে পারি না, 10টা হোক আর 10,000 আমি কি অ্যারেতে রাখতে পারি? তো সেকেন্ড প্যারামিটারটা কি? অ্যারে, যে কোনো নামের একটা অ্যারেতে ভ্যালু দিতে হবে। থার্ড আরেকটা প্যারামিটার আছে, আমি যদি কখনো এই পেজের কোড চাই তখন থার্ড প্যারামিটার ইউজ করতে হয়। আমি পেজটাকে আউটপুটে দেখতে চাচ্ছি না, বাট কোডটা নিয়ে নিতে চাচ্ছি, তখন থার্ড প্যারামিটারে লিখতে হয় কি? ট্রু। এটার ইউজ আমরা আস্তে আস্তে এখন দেখব, একটু খেয়াল করেন। আমি একটা অ্যারে ডিক্লেয়ার করছি ফার্স্টে ডাটা নামে, এটা তো আমরা বুঝি, অ্যারে ডিক্লেয়ার করলাম। এখন ডাটার মধ্যে একটা ইন্ডেক্স দিলাম যার নাম হচ্ছে মেইন কন্টেন্ট, মেইন আন্ডারস্কোর কন্টেন্ট, ইচ্ছে করেই দিলাম, ইকুয়াল দিয়ে আমি বলছি
দিস ইজ আ টেক্সট। একটি স্ট্রিং দিলাম, এটা কি ধরনের অ্যারে একটু বলেন তো? অ্যাসোসিয়েটিভ অ্যারে। এখন অ্যাসোসিয়েটিভ অ্যারের মধ্যে আমার কিছু ভ্যালু আছে। এই অ্যারেটাকে যদি আমরা এখন এখানে দিয়ে দেই, একটু খেয়াল করেন, এখানে কিন্তু একটা ট্রিক্স আছে। আমার যে অ্যারের ইন্ডেক্স নাম কি মেইন আন্ডারস্কোর কন্টেন্ট, আর মাস্টারের ভেতরে যে আমাদের ইউজ করা ভেরিয়েবলের নাম দুইটা কি সেম না? তাই হতে হয়, এটা অ্যাকচুয়ালি পরে লিখতে হয়, ওটা আগে দিতে হয়। নিয়ম অনুযায়ী যখন আমি একটা অ্যারে পাস করব, অ্যারের যে ইন্ডেক্স, অ্যারের ইন্ডেক্স গুলো ওই পেজ, আমার পেজটার নাম কি মাস্টার না? মাস্টার পেজের মধ্যে গিয়ে ভেরিয়েবল আকারে পাওয়া যাবে। তো আমার অ্যারের ইন্ডেক্সের নাম কি মেইন আন্ডারস্কোর কন্টেন্ট, আর এখানে আমি ভেরিয়েবল দিয়েছি কি $main underscore content। তো লেটস চেক। সেক্ষেত্রে আমার এই যে জায়গাটা যেখানে আমি ডটেড দিয়েছিলাম, এখানে তো একটা ভেরিয়েবল বসিয়েছি, ওই ভেরিয়েবলের ভেতরে দিস ইজ টেক্সট, দিস ইজ আ টেক্সট এই কথাটা বসে যাচ্ছে, রাইট? কারণ আমি আমার হোম পেজের ভেতরে এই মেইন কন্টেন্টের মধ্যে এই স্ট্রিংটা দিয়েছি। এখন আমি যদি বলি যে না, এই জায়গাটাতে আমি আমার এই কোডটা বসিয়ে দিব, তাহলে হবে না? এই কোডটা যদি আমি বসাই, তাহলে সেই কোডটা এই ভেরিয়েবলে ঢুকে যাবে, মানে এই অ্যারের ইন্ডেক্সে ঢুকে যাবে। অ্যারে আমি মাস্টারের মধ্যে পাস করে দিয়েছি, তো ওখানে যে বসে যাবে, তারপর আউটপুট চলে আসবে। তো একটা পেজের কোড আমি কিভাবে নিব? পেজের কোড নেওয়ারও উপায় আছে। আমি কিছুক্ষণ আগে বললাম থার্ড একটা প্যারামিটার আছে, দিস লোড ভিউ। কোন পেজের কোড নিব? পেজটা কোথায় আছে? পেজে স্ল্যাশ, পেজটার নাম কি হোম আন্ডারস্কোর কন্টেন্ট। আচ্ছা, আমি পেজে স্ল্যাশ হোম কন্টেন্ট কেন লিখলাম? কারণ এই পেজটা আছে পেজেস নামে ফোল্ডারে। কারণ ভিউ সরাসরি কোথায় চলে যায়? ভিউ ফোল্ডারে। তার ভেতরে কোথায় আছে সে তো জানবে না। যদি ভিউ ফোল্ডারে থাকতো, যেমন মাস্টার ভিউ ফোল্ডারের মধ্যে আছে, সরাসরি মাস্টার বলছি, বাট আমার হোম কন্টেন্টটা কোথায় আছে? পেজেস এর মধ্যে। সো আমাকে পেজেস দেন হোম কন্টেন্ট বলতে হচ্ছে। এই পেজের ভেতরে হোম কন্টেন্টের ভেতরে আমি কোনো ভেরিয়েবল বসাই নাই বা কোনো ডাটা দিতে চাচ্ছি না। সো সেকেন্ড প্যারামিটারটা কি ব্ল্যাঙ্ক, থার্ড প্যারামিটার কি হবে ট্রু। এটা বসানোর অর্থ হচ্ছে যে আমি এই পেজটাকে লোড করতে বলছি না, এই পেজের কোডগুলো যাচ্ছে। ক্লিয়ার? কয়েকবার বলেছি, আবারও রিপিট করছি, যদি থার্ড প্যারামিটার ট্রু লেখা হয় ভিউ ফাংশনের, সেক্ষেত্রে পেজের কোড কি হয়? রিটার্ন হয়। পেজের কোডটা, পেজটা লোড হয় না, পেজের কোড কি হয়? রিটার্ন হয়। এবং এই পেজের কোডটা রিটার্ন হয়ে কোথায় চলে আসবে? এই মেইন কন্টেন্টের মধ্যে। ক্লিয়ার? আর মেইন কন্টেন্টটা ডাটা অ্যারের মধ্যে আছে। সো ডাটা অ্যারে যখন মাস্টারে যাবে, এই মেইন কন্টেন্ট কি হয়ে যাবে? ভেরিয়েবল। আর এই ভেরিয়েবল তো এখানে ইকোই করা আছে, সো পুরো কোড এখানে ইকো হয়ে যাবে, ওইটা স্ট্রিং আকারে এখানে আসবে এবং সেটা এক্সিকিউট হবে। দেখেন চেক করে, এই জায়গাটাতে এখন পুরো কোড বসে যাবে। বসে এটা কি এই পেজের অংশ? ভিন্ন পেজের অংশ। তো এখন যদি এই পেজটা এখানে বসানো যায়, ভিন্ন পেজও তো বসানো যাবে। বুঝতে পেরেছি? তো এটা একটু করার চেষ্টা করি। আমি এই কোডটা, মাঝখানের প্যারামিটারটা বলছি। মাঝের প্যারামিটারটা ব্ল্যাঙ্ক দেওয়ার অর্থ হচ্ছে যে হোম কন্টেন্ট, এই কোডের ভেতরে আমি আপাতত কোনো ভ্যালু পাস করতে চাচ্ছি না। কারণ আমি যদি যখন ডেটাবেস থেকে ডাটা নিয়ে আসবো, তখন তো আমার হাতে ভ্যালু থাকবে, সেটাই তো আমার এই জায়গায় এসে প্রিন্ট করাতে হবে।
তাই না? এখন তো ডামি ডাটা রয়েছে, তো তখন বেসিক্যালি আমি যেটা করব, আমি অ্যারেতে ডাটা রেখে এই জায়গাটাতে অ্যারেটা পাস করে দিব। সেকেন্ড প্যারামিটার কি হবে? অ্যারে। যেহেতু আমার ডাটা পাস করার কোনো কিছু নেই, আমার হাতে কোনো অ্যারেও নেই, তো সেকেন্ড প্যারামিটারটা ব্ল্যাঙ্ক রেখে দিচ্ছি। ক্লিয়ার? সো করেন, এবার করেন। আমি কোডটা এখন এইভাবে রেখে দিচ্ছি, এটা দেখে দেখে করে ফেলেন। আচ্ছা, আমরা হোম পেজটাতে ডাটা আনতে পেরেছি, আমরা হোম পেজের ভেতরে কিভাবে ডাটা আসলো সেটাও কিন্তু দেখলাম। এখন আমাদের টার্গেটটা কি? পরবর্তী স্টেপ আমি বলছিলাম যে ফর এক্সাম্পল এটা আমার হোম, আমি যে ক্লিক করব, হোমে ক্লিক করলে হোম পেজ আসবে, এই পেজটাই আসবে, সেটা কিভাবে করব? আমি যদি এই লোগোতে প্রেস করি তাহলে আমার এই সাইটটাই আসবে। তারপরে আমি এই যে চেক আউটে প্রেস করব, চেক আউটের পেজটা আসবে, লগ ইনে প্রেস করব, লগ ইনের পেজটা আসবে। হ্যাঁ, ওই যে ছোট ছোট অংশগুলো এই জায়গায় ঢুকিয়ে দিব। আলাদা আলাদা ফাংশন আমাকে লিখতে হবে কোথায়? কন্ট্রোলারে। ঠিক আছে? আমি গতদিন বলেছিলাম যে কন্ট্রোলারের কোনো ফাংশন ছাড়া কোনো পেজ লোড হবে না, রাইট? কারণ এই হোম পেজ লোড হচ্ছে কি দিয়ে? হোম কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশন দিয়ে, রাইট? হোম কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশন দিয়ে লোড হচ্ছে না? হোম কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশন দিয়ে। সো আমি এই যে শপার, এই জায়গায় ক্লিক করলে আমাদের পেজটা আসবে। এটা বেসিক্যালি কি? এই ইউআরএলটা না? এই ইউআরএলটাকে বলা হয় বেজ ইউআরএল। মূল ইউআরএলটাকে আমরা কি বলবো? বেজ ইউআরএল। এসিটা একটু দেন, এই যে রিমোটটা আছে দেন, রিমোট কাজ ডেলিভার করাইতে পারে। আচ্ছা, বেজ ইউআরএল। তো এখন এখন আমাদের মাস্টার পেজের লোগোটা কোথায় আছে একটু দেখি। এই যে লোগো একটা ইমেজ দেখা যাচ্ছে, লোগো পিএনজি, রাইট? লোগোটার উপরে ক্লিক করলে যে রেফারেন্স দেওয়া আছে কি ইন্ডেক্স ডট এইচটিএমএল, রাইট? এই ইন্ডেক্স এইচটিএমএলটা এখানে হবে না। আমাদের আমাদের কোনো কোনো পেজ, মানে কোন পেজটা লোড হচ্ছে? মাস্টার ডট পিএসপি, তাই না? বাট এখানে মাস্টার ডট পিএসপি দিলে কি কাজ করবে? কারণ আমি গতদিনও বলেছি, আজকেও কয়েকবার বললাম যে আমার পেজ লোড হবে অলওয়েজ কার মাধ্যমে? কন্ট্রোলারের ফাংশনের মাধ্যমে। সো কন্ট্রোলারের ফাংশন আমাকে দেখাতে হবে। এখন বলেন তো, আমরা প্রজেক্টের উপর প্রেস করলেই কি হোম কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশন রান হয়ে যাচ্ছে না? প্রজেক্টে ক্লিক করলেই কি হোম কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশন রান হচ্ছে না? দেখাই আপনাদের। আমি যদি লোকাল হোস্টে যাই, এন্টার দেই, প্রজেক্টের উপরে প্রেস করলাম, প্রেস করার সাথে সাথেই তো আমার পেজটা আসছে। ওই পেজটা কোথাকার? হোম কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশন। হোম কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশন এই পেজটাকে লোড করছে, রাইট? কনফিউজ? কনফিউশনের কোনো কিছু নেই। তো ক্লিক করি, ওই পেজটাই আসছে। তার মানে কি এই ইউআরএল যদি আমি যেতে পারি তাহলে এই পেজই আসবো, রাইট? এই ইউআরএল এ যেতে পারলে তো এই পেজই আসবে। এই ইউআরএলটাকে আমি কি বলেছি? বেজ ইউআরএল। তো বেজ ইউআরএল পাওয়ার জন্য কোডিগনেটর ফ্রেমওয়ার্কে একটা বিল্ট ইন ফাংশন আছে। ফাংশনটার নাম কি? বেজ আন্ডারস্কোর ইউআরএল। ফাংশনটার নাম কি? বেজ আন্ডারস্কোর ইউআরএল। এটা বিল্ট ইন ফাংশন কার? কোডিগনেটরের। এই ফাংশনটা কোথায় আছে একটু খেয়াল করেন। এটা কন্ট্রোল ধরে যদি আমি প্রেস করি, কোথায় চলে গেল? ইউআরএল আন্ডারস্কোর হেল্পারে। এটা কোথায় আছে? সিস্টেম হেল্পারের মধ্যে। এটা তো একটা ক্লাস, এটা কি একটা ক্লাস? নো, এটা কোনো ক্লাস না। আমি বুঝতে পেরেছি? এটা কোনো ক্লাস না। ক্লাস কোনগুলো? লাইব্রেরি গুলো। আর হেল্পার গুলোতে শুধু ফাংশন থাকে, লাইব্রেরি গুলোতে ক্লাসের ভেতরে ফাংশন থাকে। এই হচ্ছে পার্থক্য, রাইট?
এখন এই যে হেল্পার, যে ইউআরএল হেল্পার, এই আমরা যখনই নরমালি কোনো একটা ফাংশন কল করি, কোন একটা পেজের ফাংশন কল করি, পেজটা উপরে হেডারে রিকোয়ার করতে হয় না, মনে আছে? রিকোয়ার না করলে পেজের ফাংশন আমি কল করতে পারি, বাট আমি এখন পারলাম কি করে? আমি মাস্টার থেকে বেস ইউআরএল কল করলাম, এটা তো ভিউ এর মধ্যে আছে, এটা কোথায় আছে? আর এই ইউআরএল হেল্পারটা আছে কোথায়? সিস্টেমের মধ্যে হেল্পার ফোল্ডারে, হিউজ ডিসটেন্স, রাইট? একটু খেয়াল করেন, আমি আছি কোথায়? মাস্টার আছে ভিউ এর মধ্যে, ভিউ আছে অ্যাপ্লিকেশনের মধ্যে। আচ্ছা, যদি তাই হয়, আর হেল্পারটা কোথায় আছে? সিস্টেমের মধ্যে, হেল্পারের মধ্যে ইউআরএল হেল্পার। সো পেলো কি করে? নিশ্চয়ই কোথাও আমরা কিছু করেছি, দ্যাটস ওয়াই পেয়েছে। আসলে তাই, যে আমরা করেছি কোথায় একটু দেখায়। গতদিন যখন আমি বলছিলাম যে আস্তে আস্তে করে বুঝবেন কনফিগের মধ্যে অটো লোড, আমরা লাস্ট ডেতে অটো লোডের মধ্যে হেল্পারের সময় যে ইউআরএল আর ফাইল দিয়ে রেখেছি না, অটোমেটিক এই দুইটা ফাইলকে তারা আমাদের হেডারে লিংক করে দিয়েছে। কারণ ওই দুইটা ক্লাস খুব বেশি ইউজ হবে, মানে ফাইলের ফাংশন অনেক বেশি ইউজ হবে। দ্যাটস ওয়াই আমি বারবার লিংকের কাজ না করে আমি একবারই করে রেখেছি। কোথায় করেছি? অটো লোডে, যাতে আমার প্রজেক্টের অন্য কোথাও আর টেনশন নিতে না হয়। ক্লিয়ার? সেখানে লোড করাতে আমরা পুরো প্রজেক্টে যে কোনো জায়গা থেকে বেস ইউআরএল ফাংশন কল করতে পারবো। আমরা মূলত তিনটে জায়গায় কাজ করব, ভিউ, কন্ট্রোলার আর মডেল। তো এই ক্লাসটাকে আমি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো, কারণ কি এটা অটো লোডে লোড করা আছে। ক্লিয়ার? নাও পরবর্তী স্টেপ। তো বেস ইউআরএল দিলাম, এবার দেখেন তো এখানে ধরলে কার্সারে এটা চলে আসছে না? রুট চলে আসে, ক্লিক করি, কাজ করছে। তার মানে আমি এখানে ক্লিক করলে কাজ করবে, বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার আমার টার্গেট কি? আমি চেক আউটে প্রেস করব, আর এই মাঝের জায়গাটাতে চেক আউটের কোডগুলো এসে বসবে। এটা হচ্ছে আমার দ্বিতীয় টার্গেট, রাইট? চেক আউটে প্রেস করব, এই মাঝের সব কিছুকে আমি গায়েব করে দিব, এই পর্যন্ত, এই অংশ পর্যন্ত সব কিছুকে গায়েব করে দিয়ে ওই জায়গায় আমার চেক আউটের কন্টেন্ট এসে বসবে। তো চেক আউট কোথায় আছে সেখান থেকে আগে লিংক বানাই। মাস্টারের মধ্যে এই যে দেখেন চেক আউট, তো চেক আউটে প্রেস করছি। চেক আউটে প্রেস করলে আমি যাব মূলত ইকো বেস ইউআরএল, তারপরে লিখতে হয় কন্ট্রোলারের নাম, দেন লিখতে হয় ফাংশনের নাম, রাইট? দেখেন আমি চেক আউটে প্রেস করলে আমি বেস ইউআরএল এ যাচ্ছি, বেস ইউআরএল এর পরে যা লিখতে হয় সেটা হচ্ছে index.php। বেস ইউআরএল এর পরে মূল কাজ কি করে? ইন্ডেক্স করে না? ইন্ডেক্সের পরেই তো কনফিগে যায়, রাউটসে যায়, রাউটস থেকে কন্ট্রোলারে আসে, রাইট? তারপরে স্ল্যাশ দিয়ে লিখতে হয় কন্ট্রোলারের নাম, আমাদের কন্ট্রোলারের নাম কি? হোম। তারপরে আমি কন্ট্রোলারের মধ্যে একটা ফাংশন বানাবো, চেক আউট, দেন ওখান থেকে আমার চেক আউটের পেজটা লোড হবে। নিয়মটা বুঝতে পেরেছেন? স্যার এখানে index.php-টা কি কন্ট্রোলারের ইন্ডেক্স? না, এটা হচ্ছে এই ফাইলটা, index.php-টা হচ্ছে এই ফাইলটা, আচ্ছা, এই তো ফ্রেমওয়ার্কের মধ্যে ঢুকায়, হ্যাঁ, বাট এটাকে আমরা হাইড করে দিব পরে। আমরা শিখবো, আগামী দিন শিখবো কিভাবে index.php-টাকে হাইড করা যায়। এখানে আর লিখতে হবে না, বাট আপাতত আজকে লিখছে। তাহলে প্রথমটা কি? বেস ইউআরএল। দ্বিতীয়টা হচ্ছে এই যে আমার হোম পেজ, মানে মেইন পেজ index.php। তারপরে হোমটা কি? কন্ট্রোলারের নাম। তারপরে চেক আউটটা কি? ফাংশনের নাম। তো হোমের মধ্যে চেক আউট নামে একটা ফাংশন আমরা লিখি। এখন যদি ক্লিক করি তখন আমাকে বলবে কি? দেখেন the page you requested was not found, মানে এই ফাংশনটা সে খুঁজে পায়নি। আমি যদি এখন আমার হোম কন্ট্রোলারের মধ্যে
পাবলিক একটা ফাংশন লিখি চেক আউট, দেখেন এররটা চলে যাবে, ব্ল্যাঙ্ক আসবে, পেয়েছে, ফাংশন পেয়েছে। এখন আমি যদি এই কাজটা করি, দেখেন অ্যারে ডিক্লেয়ার করলাম, ডাটা অ্যারের যে ইন্ডেক্স, আমার ভেরিয়েবলটার নাম কি মেইন আন্ডারস্কোর মেইন কন্টেন্ট, এর ভেতরে আমি যদি বলি দিস ইজ চেকআউট পেজ, তারপরে যদি আমি মাস্টার পেজটা লোড করে দেই দিস লোড ভিউ, ভিউ পেজটার নাম কি মাস্টার, তার ভেতরে পাস করছি কাকে ডাটা, রাইট, এবং পেজটা লোড হবে। নাও এখন কি হয়, আমি যদি চেক আউটে প্রেস করি, চেক আউটে প্রেস করি, কি হয়েছে একটু খেয়াল করেন, সিএসএস পায় না, আমার ওইটা এসেছে, ওই কন্টেন্টটা কিন্তু এসেছে। এখানে কন্টেন্টটার নাম কি, আমরা এখানে কি লিখেছিলাম, দিস ইজ চেক আউট, খুঁজে পাচ্ছে না কেন, আচ্ছা সিএসএস গুলো পাইয়ে নেই, তারপরে কেন খুঁজে পাচ্ছে না সেটা আমরা দেখি। সিএসএস গুলো না পাওয়ার কারণ হচ্ছে যখনই আমরা রাউট করেছি, এটা রাউটিং বলে, আমরা হোম পেজে যখন থাকছি তখন সে সরাসরি নিয়ে নেয়, বাট যখন কোনো একটা লিংক আসার পর বেস ইউআরএল হয়ে ঘুরে আসে তখন কানেকশন গুলো আর থাকে না, সিএসএস এর কানেকশন, সিএসএস এবং জেএস এর কানেকশন থাকে না। পেজের সোর্স দেখেন, এখানে জেএস এর সিএসএস এর কানেকশন না পাওয়ার কারণ হচ্ছে জাস্ট ফ্রন্ট এন্ড বলা আছে, সে বেস পাতে যে আছে সেটা তো বলা নেই। এই যে আমার প্রজেক্টের রুটটা কি লোকাল স্ল্যাশ ই কমার্স সিআই ব্যাস 21, এটা তো আর পায় নাই, দ্যাটস ওয়াই সে সবকিছু মানে কানেক্টই করতে পারে না, ইমেজ টিমেজ সহ সবকিছু সে ভুলে গেছে। তো মাস্টারে এই জায়গাটা আমাদের একটু ঠিক করতে হবে। এখন আমি বলেছিলাম যে আরেকটু স্মার্ট ওয়েতে যেতে হবে, সেটা হচ্ছে এরকম, আমাদের বেস ইউআরএল বসাতে হবে, PHP ইকো বেস ইউআরএল, তার মানে এইটুকু অংশ সব জায়গায় দিতে হবে, যত জায়গায় সিএসএস জেএস ইমেজ রয়েছে। সবার সামনে কি বসবে, বেস ইউআরএল। আমি খুব সহজে এটাকে রিপ্লেস করতে পারি না, কি দিয়ে রিপ্লেস করতে পারি পুরো প্রজেক্টে বলেন তো, দেখেন এবার শুধু সিএসএস ইমেজ জেএস ইমেজ গুলো পাবে না, এই যে দেখেছেন টেক্সটটা আসছে দিস ইজ চেক আউট পেজ, ইমেজ গুলো পাচ্ছে না। আমি যেটা করি, ফ্রন্ট এন্ড স্ল্যাশটাকে আমি সব জায়গায় রিপ্লেস করে দিই, এই পেজের ভিতরে যত জায়গায় ফ্রন্ট এন্ড স্ল্যাশ আছে আমি বেস ইউআরএল তারপরে ফন্ট আন্ডারস্কোর এন্ড দিয়ে দিই, স্ল্যাশ দিয়ে দিই, রাইট, রিপ্লেস অল, সব রিপ্লেস হয়ে গেছে, এগুলো আসছে, রাইট। আবার আমার ওই যে হোম কন্টেন্টের মধ্যে কি আছে এরকম আছে না,
এই যে রিপ্লেস অল করে দিয়েছি। হ্যালো হ্যালো, রিপ্লেস হয়েছে না? সো লেটস চেক কি হচ্ছে। আমি যদি হোমে যাই, সকল ইমেজ সহ সবকিছু পাচ্ছি কারণ বেস ইউআরএল বসানো আছে। চেক আউটে যখন যাচ্ছি তখন কিন্তু এই কন্টেন্টটার এই জায়গায় কি আসে, দিস ইজ চেক আউট পেজ। এখন আমার যে চেক আউট পেজ আছে, মনে করেন এই টেমপ্লেটের, আমি যদি চেক আউটে যাই, এই অংশটুকু না, চেক আউট অপশন এবং কনফার্মেশনের এই পোর্শনের কোডটুকু, এই কোডটুকু দিয়ে আমি একটা পেজ বানাবো এবং ওই পেজের কোডটা কোথায় বসিয়ে দিব, ওই জায়গায় ফাংশনের মধ্যে, তাহলেই চলে আসবে। কি হয় একটু দেখি, আমি এখানে ইন্সপেক্ট করি। এখানেও আই হোপ যে মেইন কন্টেন্ট আছে। এটা হচ্ছে এইটা, এটা হচ্ছে এইটা, দেন দিস ওয়ান, এইটা, এবার পেজ, তাই না? ক্লাসের নাম কি? অ্যাকর্ডিয়ন, তাই না? ক্লাসের নামটা হচ্ছে অ্যাকর্ডিয়ন। তো এই পুরো এই অ্যাকর্ডিয়নের ভেতরে যে কোডটা আছে, পুরোটা নিলেই তো আমার কোডটা চলে আসে সবকিছুই, তাই কি না? বোঝা যাচ্ছে যে আমি ইন্সপেক্ট থেকে কিভাবে কোন অংশটুকু নিব সেটা আমি ধরে নিতে পারছি। সো ACCORDION, আমরা টেমপ্লেটটা কোথায় আছে? ডি ড্রাইভে, ফোল্ডারের, মধ্যে শপ আর নিউ, তারপরে পেজটার নাম কি? চেক আউট, নেটবিনস ইয়েতে খুললাম, অ্যাকর্ডিয়ন সার্চ দিয়েছি, এই যে অ্যাকর্ডিয়ন ডিপ 83 থেকে শুরু, 83 থেকে 259 পর্যন্ত। সো 83 থেকে 259, কতদূর চলে গেল, এই পর্যন্ত। এটা কপি করে নিলাম। বিষয়টা বোঝা গেল? কিভাবে দেখলাম বিষয়টা তো ক্লিয়ার। তো এবার আমি আমার অ্যাপ্লিকেশনের মধ্যে, ভিউয়ের মধ্যে, পেজেস এর আন্ডারে আমি একটা চাইল্ড পেজ তৈরি করি। পেজটার নাম হচ্ছে checkout.list, দেন সিলেক্ট করে পেস্ট। এই অবস্থা হয়েছে, আসছে এবার খুব হজবরল অবস্থা। একটু ফরম্যাট করি, কিছুটা ফরম্যাট হয়েছে, রাইট? এখন এর কোডটা কি করব, আমি হোমে গিয়ে এই জায়গায় লোডিং এর প্রসেসটা কি, দিস লোড ভিউ, ভিউটার নাম কি? পেজেস স্ল্যাশ চেকআউট। সেকেন্ড প্যারামিটারটা কি হবে? ব্ল্যাঙ্ক। থার্ড প্যারামিটারটা কি হবে? ট্রু। ওকে, এই অবস্থায় করে এবার যদি আমি এখানে যাই, হ্যালো, দেখেন যখন আমি চেক আউট পেজে আসি তখন এই জায়গায় আমার চেক আউটের পেজ
বসে যাচ্ছে। একই জায়গা আমি ডাইনামিক্যালি ইউজ করতে পারছি। আমি হোমে গেলে এই জায়গায় হোমের কন্টেন্ট বসছে, রাইট? আমি যখন চেক আউটে যাচ্ছি তখন আমার এখানে চেক আউটের কোড এসে বসে। তো বোঝা যাচ্ছে যে কিভাবে মাস্টারিং হচ্ছে। লগ ইনে প্রেস করলে এখানে লগ ইনের কোডটা এসে বসবে ফর এক্সাম্পল। পারা যাবে? যাবে না? পারা যাবে। তো এখন এই চেক আউটের কাজটা করেন এবং হোমওয়ার্ক হচ্ছে আগামী রোববারের জন্য ব্র্যান্ড নিউ কোনো একটা টেমপ্লেটকে ঠিক এভাবে মাস্টারিং করে নিয়ে আসেন। যে কোনো টেমপ্লেট অ্যালাউড, ই কমার্সই হতে হবে ম্যান্ডেটরি না। আমরা এটা নিয়ে আগাবো, এটা নিয়ে একটা প্রজেক্ট সেরে ফেলবো। বোঝা যাচ্ছে? আমরা অ্যাডমিন প্যানেল দিব, লগ ইন করাবো, প্রোডাক্ট অ্যাড করব, রাইট? ইমেজ আপলোড করব, ক্যাটাগরি দিব, ম্যানুফ্যাকচারার দিব, সব এখানে ডিসপ্লে করাবো। আমাদের ইচ্ছে মতো স্লাইডার আসবে, আমাদের ইচ্ছে মতো প্রোডাক্ট অ্যাড করতে পারবো, ক্যাটাগরি অ্যাড করতে পারবো, প্রোডাক্ট কার্টে অ্যাড করতে পারবো, কার্টকে আপডেট ডিলিট করতে পারবো, অর্ডার সেভ করে দিতে পারবো, অ্যাডমিন প্যানেলে অর্ডার দেখতে পারবো, সবকিছু শিখে যাবো নেক্সট 10 সেশনে। হোমওয়ার্ক হচ্ছে ভিন্ন একটা টেমপ্লেট দিয়ে এটা করা। হ্যাঁ, ভিন্ন একটা টেমপ্লেট দিয়ে, আবারও বলছি, ভিন্ন একটা টেমপ্লেটের মাধ্যমে এগুলোকে মানে এই যে কাজগুলো যতটুকু আমরা শিখলাম আজকে, টেমপ্লেট বসানো, সিএসএস জেএস ঠিক করে দেওয়া, রাইট? তারপরে হোমে প্রেস করা এবং ছোট ছোট পেজগুলোকে একটা জায়গায় ডিসপ্লে করা, এই কাজগুলো করে নিয়ে আসতে হবে। এখন চেক আউটটা করেন, যদি কনফিউশন থাকে আমি দেখিয়ে দিচ্ছি।
হ্যালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওকে, 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 ঠিক আছে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।
অ্যাডমিন প্যানেলে থেকে ডেটাবেস থেকে ইউজার আইডি পাসওয়ার্ড দেখে আসুন। ছয়টা এক অথবা 1 2 3 4 5 6। ওইটা বুঝতে পারবেন পরে ইউজার হিসেবে ঢুকলে। আপনি পেরেছেন? না চেক আউটটা পারেন নাই? সিকোয়েন্স হারা যাবে।
হুম অ্যাডমিন থেকে পাসওয়ার্ড অ্যাডমিন ইউজার আইডি নিয়ে আসেন আর আমি পাসওয়ার্ড যে কোনো একটা পাসওয়ার্ড 6টা 1 অথবা 1 2 3 4 5 6 ইউজ করেন। অ্যাডমিন লিখেন অথবা অ্যাডমিন প্যানেল লিখেন। অথবা কন্ট্রোলারটা দেখে আসেন কোন কন্ট্রোলার। হয় নাই আমি দিচ্ছি।